আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে আসলাম। বাংলাদেশে একটা বিষয় নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। দেখলাম বিদেশি কিছু গণমাধ্যম এই বিষয় নিয়ে লেখালেখি করতেছে যে বাংলাদেশে দুইটি রিক্সাকে বুলডোজারতে ভেঙে ফেলার কারণে একটা রিক্সাওয়ালা বুক ফাটা হাজারিতে সে চিৎকার করে বলছে এটা কি কোনো স্বাধীন দেশ? আসলে এটা কি ঠিক হলো নাকি ভুল হলো? এই বিষয়টা আর পিছনে যে গভীর বিষয় আছে বোঝার জন্য সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসলাম। তো এখন রিক্সা নিয়ে মহাসড়কে উঠলো, বাংলাদেশের প্রচলিত আইন আছে যে মহাসড়কে রিক্সা চালানো নিষেধ। সেক্ষেত্রে রিক্সাওয়ালা অবশ্যই সেটা ভুল করেছে। আবার তাহলে কি রিক্সাওয়ালা দোষী এখানে? আবার যদি আরেকটা প্রেক্ষিতে দেখি যে প্রশাসন যে বুলডোজার দিয়ে রিক্সাটা ভেঙে দিল, বাংলাদেশের কোনো আইনে কি আছে যে কোনো রিক্সা বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হবে মহাসড়কে উঠলে? তাহলে কি প্রশাসন দোষী? রিক্সাওয়ালা দোষী নাকি প্রশাসন দোষী? এখানে আসলে আহ এখানে একটা প্রশ্ন থেকে নতুন প্রশ্নের সৃষ্টি হয়। এখানে যদি আমরা গভীরভাবে চিন্তা করি যে রিক্সাওয়ালা আসলে মহাসড়কে কেন আসলো, সে কি বাধ্য হয়ে এসেছে মহাসড়কে? অবশ্যই সে বাধ্য হয়ে এসেছে। এখন বাংলাদেশে চাহিদার তুলনায় রিক্সা অনেক বেশি। লোকাল অলিগলিগুলোতে যখন রিক্সার পরিমাণ অনেক বেশি, সেক্ষেত্রে পেটের দায়ে অনেক মানুষ আসে মহাসড়কে দুটো প্যাসেঞ্জার পাওয়ার জন্য, দুইটাকে ইনকাম করার জন্য আসে। সেই ক্ষেত্রে এখন রিক্সার যে যোগান অনেক বেশি, এটা কেন কেন রিক্সাওয়ালাদের অনেক বেশি হয়ে যাচ্ছে ইদানিং। রিক্সাওয়ালারা রাস্তাঘাটে বেরোলে দেখি আনাচে কানাচে অনেক রিক্সা, মানুষের থেকে রিক্সা বেশি কেন হচ্ছে? এর পিছনে প্রধান কারণ হচ্ছে, বিষয়টা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। যখন আপনি রিক্সায় উঠেন, রিক্সাওয়ালাদের সাথে কথা বলেন, যখন দেখবেন ইয়াং কোন রিক্সাওয়ালার সাথে কথা বলতেছেন, কথা বলতে বলতে প্রসঙ্গ আসবে, দেখবেন উনি বলবে যে উনি কোনো না কোনো সময় গার্মেন্টস সেকশনে কাজ করছে। গার্মেন্টসে কাজ করছে, কিন্তু এখন উনি চাকরি বাকরি ছেড়ে দিয়ে রিক্সা করতেছে, বা চাকরি বাকরি করে না, বা চাকরি চলে গেছে। এখন গার্মেন্টস সেকশন গুলাতে মহিলাদেরকে বা মেয়েদেরকে অগ্রাধিকার বেশি দেওয়া হচ্ছে। কেন অগ্রাধিকার বেশি দেওয়া হচ্ছে? কারণ পুরুষ শ্রমিকরা আন্দোলনে যায়, আন্দোলন করে, বিভিন্ন বিষয় নিয়ে দাবি দেওয়া নিয়ে সোচ্চার হয়ে ওঠে। এই জন্য পুরুষ শ্রমিককে তারা অ্যাভয়েড করে, তারা নারী শ্রমিকদের অগ্রাধিকার দিয়ে বিভিন্নভাবে গার্মেন্টস কে পুরুষ শূন্য করতেছে। এই পুরুষটা কোথায় বেকার হচ্ছে, বেকার হয়ে তারা একসময় তাদের রিক্সা চালানো হিসাবে, তাদের পেশা হিসাবে তারা করে নিতেছে, মেনে নিতেছে। দেখুন, এটার সমাধান কি করা যেতে পারে? যে এখন পুরুষ শ্রমিক নিচ্ছে না গার্মেন্টসে, সেই ক্ষেত্রে সরকার একটা পদক্ষেপ নিতে পারে এখানে, যে বাংলাদেশে গার্মেন্টস সেকশনে কতজন পুরুষ শ্রমিক এবং কত শতাংশ নারী শ্রমিক কাজ করবে, সেটার একটা শতাংশ হার নির্ধারণ করে যেতে পারে। কারণ আন্দোলন হতে হলেই যে এটা সমাধান, যে এটাকে বাদ দিয়ে দিতে হবে তা তো না। আন্দোলন হলে অবশ্যই সেটা সমাধান করা সম্ভব, আলোচনার মাধ্যমে সেটা সমাধান করা সম্ভব। তো এখন যদি হচ্ছে রিক্সাওয়ালার রিক্সা না চালায়, তাহলে কি তা ইনকামের আর কোনো পথ নাই? বাংলাদেশের তথাকথিত চাকরি ব্যবস্থায় চাকরি পেতে হলে শিক্ষাগত যোগ্যতাটা অত্যাবশ্যক। এখন শিক্ষাগত যোগ্যতা অত্যাবশ্যকীয় বিষয়, যেটা অর্জন করার পরেও অনেক মানুষ বেকার। সেখানে বাংলাদেশে অনেক গ্রাজুয়েশন করা ছেলে মেয়ে আছে, যারা গ্রাজুয়েশন কমপ্লিট করার পরও বেকারত্বে তাদের দিন যাপন করছে। সেখানে যারা অত্যাধিক শিক্ষিত, তারাই যেখানে চাকরি পাচ্ছে না, সেখানে যারা রিক্সাওয়ালা আছে, তারা যদি চাকরির বাজারে চাকরি খুঁজে, তাহলে কি তাদের পক্ষে চাকরি পাওয়া সম্ভব কিনা? অবশ্যই সেটা তাদের পক্ষে আরো বেশি দুর্বিষহ হয়ে উঠবে। সেই ক্ষেত্রে যেহেতু গার্মেন্ট সেকশন থেকে তাদেরকে পুরুষ শ্রমিক কমিয়ে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে রিক্সা চালানোর পথ থেকে বেছে নিতে হচ্ছে। কারণ এই সমস্যা থেকে উত্তরণের পথটা কি? এই সমস্যা থেকে উত্তরণের পথ হচ্ছে তাদেরকে কারিগরি শিক্ষায়, অবশ্যই কারিগরি দক্ষতায়, কারিগরি শিক্ষায় তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে। আমরা যে বাংলাদেশে সাধারণ মানুষ আছি, তারা ট্যাক্স দিচ্ছি, ট্যাক্সের টাকায় সরকার যদি অবকাঠামোগত নির্মাণ করে, একটা অবকাঠামো কতদিনের মেয়াদ থাকে? একটা অবকাঠামো নির্মাণের পরে বলা হয় যে এটা আগামী 100 বছর পর্যন্ত এটা সার্ভিস দিবে। সেই ক্ষেত্রে এটা হচ্ছে অস্থায়ী উন্নয়ন। এখন আপনি যদি দেশের জনগণের মধ্যে দক্ষতা বৃদ্ধি করতে পারেন, সেটা কিন্তু কোনো অস্থায়ী উন্নয়ন না, সেটা হচ্ছে স্থায়ী উন্নয়ন। সেক্ষেত্রে আমাদের উচিত হবে এই বিষয় নিয়ে সরকারের সাথে কথা বলা, সোচ্চার হওয়া, যে অবশ্যই আমাদের ট্যাক্সের টাকাগুলো যেন তারা স্থায়ী উন্নয়নের কাজে ব্যয় করে, অস্থায়ী উন্নয়নের পরিবর্তে। কারণ স্থায়ী উন্নয়ন যদি হয়, অবশ্যই সেটা অবকাঠামোগত উন্নয়ন নিয়েই একসময় উন্নত হবে। সেক্ষেত্রে আমরা বলবো যে বাংলাদেশের প্রতিটি জেলায়, প্রতিটি থানায়, প্রতিটি উপজেলা পর্যায়ে কারিগরি শিক্ষার মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য
এবং কি ধরনের প্রশিক্ষণ সেটা বাংলাদেশের অন্যান্য দেশ যেরকম আছে প্রযুক্তিগত বিষয়ে আমরা বিভিন্ন দেশের উপর নির্ভরশীল। বাংলাদেশে কোনো অটোমোবাইল কোম্পানি নাই, বাংলাদেশে কোনো ড্রোন নির্মাণ কোম্পানি নাই কোনো বিমান নির্মাণ কোম্পানি। সবকিছু আমরা প্রযুক্তিগত বিষয়গুলো বাহিরের দেশের উপর নির্ভরশীল। অথচ আমরা দেখা যায় যে আশেপাশে, আমাদের বাসার আশেপাশে ডানে বামে অথচ অসংখ্য ছোট ছোট ইঞ্জিনিয়ারিং সবগুলো দেখতে পারি আমরা, যেখানে আমরা যদি কোনো একটা মোবাইলতে ছবি দেখাই, ভাই এই পার্টসটা আমার বানিয়ে দেওয়া লাগবে, সে কিন্তু এই পার্টসটা বলবে ভাই আমাকে 7 দিন সময় দেন, আমি আপনার এই পার্টসটা আমি ভালোভাবে দেখে বানিয়ে দিতেছি। এখন এটা যদি সাধারণ কোনো দোকানদার, সাধারণ কোনো ছোট ইঞ্জিনিয়ারিং শপ যদি যে কোনো পার্টস বানিয়ে ফেলতে পারে, তাহলে বাংলাদেশে প্রযুক্তিগত উন্নয়নে এত পিছিয়ে থাকবে কেন? এখানে সরকার একটা ভূমিকা রাখতে পারে। বিভিন্ন বড় বড় ইঞ্জিনিয়ারিং শপ যেগুলো আছে বাংলাদেশে, মানে এখানে বেসরকারি ভাবে পরিচালিত হচ্ছে আর কি, ব্যক্তি মালিকানাধীন, এগুলো অনেকগুলোকে একসাথে একটা সমঝোতার মাধ্যমে এনে দুইটা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রকমের যারা আছে প্রযুক্তিগত এক্সপার্ট, তাদেরকে নেতৃত্বের অবস্থানে বসিয়ে সরকারি পৃষ্ঠপোষকতা, সরকারি টাকায় বিভিন্ন রকমের প্রজেক্টে নিয়ে গবেষণা তৈরি করা। তাহলে তারা বিভিন্ন রকমের বিদেশ থেকে বিভিন্ন ড্রোন, বিভিন্ন ধরনের প্রযুক্তি বাংলাদেশে এনে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এই বিষয়গুলোকে রিডেভেলপ করা। এগুলো অবশ্যই বাংলাদেশের মানুষদের মধ্যে এই জ্ঞানটা অবশ্যই আছে যে রিভার্স ইঞ্জিনিয়ারিং এগুলা যদি আমরা চেষ্টা করি, অন্যান্য দেশের মতো আমরাও এগুলো নিয়ে এগিয়ে যাবো। যেমনটা ইরান এবং পাকিস্তান রিভার্স ইঞ্জিনিয়ারিং এ গিয়েছে, আমরা কেন পারবো না? অবশ্যই পারবো। আমাদের মানুষদের মধ্যে এই জ্ঞান বুদ্ধি অন্যান্য দেশের থেকে আরো বেশি বলে আমি মনে করি, কিন্তু সঠিক নেতৃত্ব এবং সঠিক প্ল্যানিং এর জন্য আমরা অনেকটা পিছিয়ে আছি। আমি অবশ্যই আমাদের যারা সরকারের পক্ষ থেকে যারা দেশ পরিচালনায় নিয়োজিত আছে তাদেরকে এই বিষয়গুলো নিয়ে অবশ্যই কাজ করতে বলবো। এখানে আমরা যখন ছোট একটা বিষয় নিয়ে দেখি যে রিক্সাগুলোকে ভেঙে দিচ্ছে, এই পিছনে যে কত বড় একটা বিষয় এখানে শিকড় থেকে শিকড়ে ছড়িয়ে আছে, এই বিষয়গুলো অনুধাবন করতে পারলে তবেই আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আসসালামু আলাইকুম।